আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ান শট ক্লাস করবো, সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়। ঠিক আছে, তো শুরুতে গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখে দিচ্ছি আমরা এখানে। ঠিক আছে, কি সমস্যা? দেখো, আমাদের এখানে কাজের টপিক নিয়ে আমরা আলোচনা করবো। দেখো কাজ, ঠিক আছে, কাজ কি জিনিস, কাজ কেমন করে বের করে, এগুলো দেখবো প্রথম টপিকে। ঠিক আছে, কৌণিক গতি কাজ লাগবে না, ইম্পর্টেন্ট আমরা দেখি। আচ্ছা, কাজ শক্তি উপাত্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, এখানে মনে রাখবে কাজ শক্তি উপাত্ত। তবে এখানে আমরা কাজ শক্তি উপাত্ত ডিফারেন্ট নিয়মটা দেখবো। ঠিক আছে, দেখবো হচ্ছে কাজ শক্তি শক্তি উপপাদ্য উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা, বিভব শক্তি নিয়ে আলোচনা করবো আমরা। বিভব শক্তি। আচ্ছা, এবার হচ্ছে আর লাগবে না যান্ত্রিক শক্তি নিত্যতা, এখানে আলোচনা করবো কাজ শক্তি উপাত্ততে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন রকম প্রবলেম, ভর কেন্দ্রের সরণ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ভর কেন্দ্রের সরণ। ঠিক আছে, মনোযোগ দাও। হ্যাঁ, ভর কেন্দ্রের সরণ, তারপর হচ্ছে ক্ষমতা ও কর্মদক্ষতা ম্যাথ শেষ। ঠিক আছে, জগতা ভাবো ক্ষমতা, ঠিক আছে, ও কর্মদক্ষতা ম্যাথ কর্মদক্ষতা। আচ্ছা, এখানে একটা টপিক হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। ঠিক আছে, মনে রাখবা, ওইটা আমি এখানে আলোচনা করব। এখানে কি আছে? যান্ত্রিক শক্তির নিত্যতা, বুঝা গেছে? ওই টপিকটা আমি এখানে আলোচনা করব। কাজ শক্তি উপাত্ত আমি আলোচনা করবো হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। বোঝা গেছে? তাহলে মোট টপিক কয়টা হচ্ছে? 1 2 3 3 দিয়ে 5 ক্যাটাগরি না টপিক ভাগ করলাম। ঠিক আছে, বলো পড়া দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এবার আসলে আমরা কাজ নিয়ে আলোচনা করি। ঠিক আছে, কাজ কাজ কি জিনিস? দেখো, কোন একটা বস্তু এখানে ছিল, তুমি বল প্রয়োগ করছো মনে করো। ঠিক আছে, এ পরিমাণ বল প্রয়োগ করছো, বস্তুর সরণ হইছে মনে করো এস। ঠিক আছে, মধ্যবর্তী কোণ মনে করো থিটা। ডাব্লিউ কাজ সমান লেখা যাবে এফ ডট এস ভেক্টর। এফ ডট এস মানে কি বলতো? এটা মানে হচ্ছে এফ এস কস থিটা। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে মনে রাখবা, কাজ বের করার দুটো ফর্মুলা আছে বেসিক। একটা হচ্ছে তোমার, যদি আমাদের বল সরণ আর কসের মান দেওয়া থাকে, এটা ইউজ করবো। যেমন তোমার দেয়া আছে, এক্সাম্পল দেখে নাও। ঠিক আছে, তোমাকে বলের মান দেয়া আছে মনে করো 5 নিউটন। ঠিক আছে, সরণ দেয়া আছে মনে করো 2 মিটার, আর অ্যাঙ্গেল দেয়া আছে মনে করো 30 ডিগ্রি। কাজ কি হলো? কাজ হবে বলের মান সরণের মান cos θ। বল কত? 5 নিউটন, সরণ কত? 2, cos কত ডিগ্রি? cos 30 ডিগ্রি। বুঝা গেছে? আচ্ছা, এক্সাম্পল নাম্বার 2 দেখো, তোমাকে বলা আছে এ ভেক্টর। এ ভেক্টর হচ্ছে মনে করো i ক্যাপ। ঠিক আছে, মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আর সরণ ভেক্টর তোমাকে বলা আছে মনে করো i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, ঠিক আছে, প্লাস 3 কে ক্যাপ। তাকে বলছে কাজ বের করো, কি করবা? এফ ডট এস করবা। তাহলে সরণ আর বল কি করবা? ডট গুণ করবা। আশা করি তোমাকে এখন ডট গুণ শিখাইতে হবে না। বুঝা গেছে? আচ্ছা, আর মনে রাখবো, অনেক সময় সরণ সরাসরি দেয়া থাকবে না। এদিকে মনোযোগ দাও। মানে কি বলবে? তোমাকে বলবো যে একটা বস্তুকে এখানে প্রথমে r1 এ ছিল, কই ছিল? মনে করো 1, 0, 2 বিন্দু ছিল, সেখান থেকে তুমি 2, 2, 4 এ নিয়ে আসছো। কাজ কত হবে? ধর একটা বিন্দু, একটা বস্তু আগে এ ছিল, বিতে নিয়ে আসছো, কাজ বের করতে বলছে। বুঝা গেছে? দেখো, তাহলে মনে করো একটা বস্তু প্রথমে এতে ছিল, বিতে আসছে। ঠিক আছে, তো ধরো তোমার বল দেয়া আছে, কিন্তু সরণ কি নিবা? এ থেকে বি নিতে হবে না? তাহলে সরণ কি নিবা? সরণ নিবা তুমি এ থেকে বি। কত? এ থেকে বি কেমন বের করে? পরেরটা মাইনাস আগেরটা। তাহলে কি করবা? 2 - 1। তাহলে 2 - 1 কি লিখবা? আই ক্যাপ এক্স বের করছি না, প্লাস কি লিখবা? 2 - 0, 2 - 0 কি বের করছি? ওয়াই। তাহলে কি লিখবা? জে ক্যাপ 4 - 2 কি লিখতে হবে? কি লিখতে হবে? কি লিখতে হবে? বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে? আচ্ছা, তো এইটা সবগুলো গেল ধ্রুবক বল দ্বারা কৃত কাজ। খেয়াল করে দেখো, বলটা কি ছিল? বলটা ফিক্স ছিল। বলটা এখানে কি ফিক্স? বুঝা গেছে? আচ্ছা, বলটা পরিবর্তনশীল হইতে পারে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, ইন্টিগ্রেশন করব। বুঝা গেছে? দেখে নাও, ধরো এগুলো হচ্ছে বেসিক কাজের, খুব বেশি পরীক্ষায় কিন্তু আসবে না, এমসিকিউতে আসবে। আচ্ছা, ধরো তোমাকে বলা আছে, তোমার বল মনে করো এরকম এক্সাম্পল দেখো। ধরো বল দেয়া আছে, মনে করো x² প্লাস 2x, ঠিক আছে, প্লাস 5। তোমাকে বলা হইলো, ঠিক আছে, বল পড়ে গেল।
বল প্রয়োগে, ঠিক আছে, একটি বস্তুকে কি করা হয়েছে, x সমান 1 থেকে, ঠিক আছে, x সমান মনে করো 3 বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে। বিন্দুতে নিয়ে গেলে কাজ কত হবে, ঠিক আছে, কাজ কত হবে, বুঝা গেছে? এখন তাহলে দেখো কাজের এখানে কি বলটা কি তোমার ধ্রুবক নাকি পরিবর্তনশীল বলো তো? পরিবর্তনশীল, এক্স এর উপরে কি করতেছে, নির্ভর করতেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কাজ সমান লেখা যাবে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স বা ডিএক্স লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে ইন্টিগ্রেশন অফ বলের মান কত বলো, এক্স এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, ঠিক আছে, ডিএক্স লেখো। আচ্ছা সরণ কই থেকে কই, এক্স এর মান হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, লোয়ার লিমিট কত 1, আবার লিমিট কত 3, বোঝা গেছে? আচ্ছা ইন্টিগ্রেশন নিয়ম কি, পাওয়ার 1 যোগ হবে, যোগফল দিয়ে ভাগ হবে, তাহলে x এর উপর 2 1 যোগ করলে কত 3, 3 দিয়ে ভাগ, বোঝা গেছে? আচ্ছা 2x ইন্টিগ্রেশন কি হবে, পাওয়ার 1 যোগ যোগফল দিয়ে ভাগ হবে, তাহলে 2x স্কয়ার, 1 ছিল 1 যোগ করলাম, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলাম, কাটাকাটি অবশ্য। 5 এর করলে কি হবে, কিছু নাই মানে কি আছে, x টু দি পাওয়ার কি আছে 0 আছে, তাহলে 0 থেকে 1 যোগ করলে কত x থাকবে, তাহলে এখানে শুধুমাত্র 5x থাকবে, ক্রস করবা 1 থেকে 3, লিমিট বসানোর নিয়ম কি বলো, প্রথমে সবগুলো x এর জায়গায় 3 বসাবা, তাহলে সবগুলো x এর জায়গায় 1 বসাবা, ঠিক আছে, বিয়োগ করতে হবে। দেখো 3 বসাও, তোর হচ্ছে 3 এর উপরে কিউব ডিভাইডেড বাই 3, সবগুলো x আমি 3 ইউজ করতেছি, ঠিক আছে, প্লাস এটা হচ্ছে 3 এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই, এটা কাটাকাটি, ঠিক আছে। আচ্ছা প্লাস 5 ইনটু 3, বুঝা গেছে? এখন কি করব বলো, মাইনাস, কোন মাইনাস, সূত্রের মাইনাস মনে রাখবা, প্রথমে সবগুলো x এর জায়গায় আমি 3 বসাবো, আপার লিমিট বসাবো, তারপর হচ্ছে মাইনাস, এবং সবগুলো x এর জায়গায় আমি লোয়ার লিমিট বসাই দিব। 1 বসালে কত বলো, 1 বসালে 1 কিউব ডিভাইডেড বাই 3 প্লাস এটা হচ্ছে 1 এর উপর স্কয়ার প্লাস 5 ইনটু 1, বুঝা গেছে? আশা করি বাদ বাকি ক্যালকুলেশন তুমি করতে পারবা। আচ্ছা এখন দেখো আমরা এইটা দেখার আগে একটু বিভব শক্তি দেখে নিই, ঠিক আছে। আচ্ছা এখানে মনে রাখবা, এবার আমি বিভব শক্তি লিখছি, গতি শক্তি লিখছি না, লিখিনি, কারণ কি মনে হয় গতি শক্তি খুব বেশি আলোচনা না, তবে আমরা দেখে রাখবো, সমস্যা নেই। তো মেনলি আমরা শক্তি নিয়ে আলোচনা করি। দেখো এটা গেল, এখন মনোযোগ দাও। এখন তাহলে এই যে বিভব শক্তি, ঠিক আছে, তো টপিকে আমি শক্তি লিখলাম, বলতো শক্তি কত প্রকার, গান্ধী শক্তি, শক্তি 2 বার, একটা কি বলতো গতি শক্তি, একটা হচ্ছে গতি শক্তি, ঠিক আছে, একটা কি বলো বিভব শক্তি, ঠিক আছে। আচ্ছা বলো গতি শক্তি কি দিয়ে প্রকাশ করে, ইকে দিয়ে না, ইকে ফর্মুলা কি, হাফ এম বিএস, এম মানে কি বস্তুর ভর, ভি মানে কি বস্তুর বেগ, বুঝা গেছে? আচ্ছা বিভব শক্তিকে ইপি দিয়ে প্রকাশ করা হয়, বানানোর সময় ইউ লেখে, ঠিক আছে, ইউ লেখে, ইউ এর ফর্মুলা কি বলো এমজিএইচ, এক এক কেসে এক এক রকম, যেমন কোন বস্তুকে তুমি যদি ভূমি থেকে এইচ হাইটে উঠাও, ঠিক আছে, কতটুকু হাইটে উঠাও, এইচ হাইটে, বস্তুর ভর মনে করো এম ছিল, তাহলে এখানে মনে রাখবা বিভব শক্তি ইপি কতটুকু হবে, ইপি হবে এম জি এইচ, ঠিক আছে, তাহলে কতটুকু হবে বিভব শক্তি এম জি এইচ। আচ্ছা এবার মনে করো একটা স্প্রিং এর যদি আমি আলোচনা করি, ধরো একটা স্প্রিং তুমি নিছো, ঠিক আছে, স্প্রিং ছিল মনে করো এমন, ঠিক আছে, তুমি এইটাকে এক্স পরিমাণ প্রসারণ করলা অথবা এক্স পরিমাণে সংকোচন করলা, তাহলে এখানে ইপি অর্থাৎ ইউ অর্থাৎ বিভব শক্তি কত হবে, হাফ কে এক্স এক্স স্কয়ার, বুঝা গেছে? তাহলে মনে রাখবা বিভব শক্তি এক এক কেসে এক এক রকম, বুঝা গেছে? গতি শক্তি অলওয়েজ কি হাফ এম ভি স্কয়ার, আর বিভব শক্তি মানে কি এম জি এইচ অথবা হাফ কে এক্স এক্স স্কয়ার, এটা কখন মহাকর্ষীয় বিভব শক্তি, এটা কখন স্প্রিংয়ের বিভব শক্তি, বুঝা গেছে? মনে রাখবা এখানে এইচ মানে কিন্তু খাড়া হাইট, যদি তোমার কোনো হেলানো তল দেয়া থাকে, ধরো এটা দেয়া আছে, ঠিক আছে, তলের হাইট মনে করো এইচ, বস্তু এইখান থেকে এইখানে নিছো, হয়তো বস্তু কতটুকু হাইটে উঠছে, বস্তু কিন্তু এইচ হাইটে উঠছে, বুঝতে পারতেছো? তাহলে এখানে তোমার বিভব শক্তি কতটুকু হবে, এম জি এইচ হবে, এইচ মানে কি খাড়া, কতটুকু হাইট, খাড়া হাইট, বুঝা গেছে? হ্যাঁ এই তো গুড স্টেপ হয়ে গেছে, ঠিক আছে, নাকি বোঝা গেছে? আচ্ছা
এখন মনে রাখবা এখানে এইচ মানে সবসময় তোমার কিন্তু এইচ হয় না, এইচ মানে কি হয়, ভর কেন্দ্রের সরণ হয়, ঠিক আছে। এখান থেকে তোমার চলে আসলো ভর কেন্দ্রের সরণ টপিকটা, বুঝতে পারতেছো? মনোযোগ দাও, মনোযোগ। মানে এইখানে মনে করো নেক্সট টপিক কি চলে আসলো, ভর কেন্দ্রের সরণ। যেমন তোমাকে বলা হইলো একটা মনে করো ইট ছিল, ঠিক আছে, একটা ইট ছিল, এটা এমসিকিউ আসবে। একটা ইটের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মনে করো হচ্ছে এল, আর এইটা মনে করো হাইট, ঠিক আছে, এটা মনে করো এইচ দিয়ে প্রকাশ করলাম। এইটকে তুমি খাড়া করছো, খাড়া মানে কি এমন করছো কতটুকু কাজ করতে হয়েছে। এখন খেয়াল করে দেখো, এই ইট কি তোমার একদম বিন্দু ভর না, এটা একটা বিস্তৃত ভর, ঠিক আছে। তাহলে তুমি আর ভর কেন্দ্র দেখবা, আগে ভর কেন্দ্র ছিল কোথায় বলো তো, মধ্যবিন্দু বা কর্ণের ছেদবিন্দুতে। এখন ভর কেন্দ্র গেছে কি বলো, কর্ণের ছেদবিন্দুতে, অর্থাৎ এইখানে গেছে। আগে ভর কেন্দ্র ছিল এই লেভেলে, এখন কোন লেভেলে গেছে, এই লেভেলে না। তাহলে মনে রাখবা এমজিএইচ, এমজিএইচ এটা এইচ কি, এইচ, এইচ মানে ভর কেন্দ্রের সরণ। তাহলে বলতো ভর কেন্দ্রের সরণ কত দূর করছে, এত দূর করছে না। আচ্ছা, তাহলে এই মানটা কেমন ক্যালকুলেট করতে বলো, কেমন ক্যালকুলেট করতে? হ্যাঁ, ধরো সম্পূর্ণ এই হাইট থেকে এটা বাদ দিয়ে তো বাকিটা পাওয়া যাবে। তাহলে বলতো এই হাইটটা কতটুকু, এটা হচ্ছে এল না, এটা কি হলো এল হয়ে গেল না। এই হাইটটা কতটুকু বলতো, এটা হচ্ছে L/2। বলতো এইটা কতটুকু হবে, দেখো এইটা এতটুকু না, এইটা কি এইচ না, বাকিটুকু কত H/2। তো মনে রাখবা এই লম্বাটা হচ্ছে L/2 আর ছোটটা কি হচ্ছে বলতো H/2। এই বাকিটা কত হয়, বাকিটা যদি এইচ লিখবো বা এইচ প্রাইম, এইচ প্রাইম মানে ভর কেন্দ্রের সরণ, এইচ প্রাইমটা হবে মনে করো L/2 মাইনাস H/2। ফর্মুলা করে মনে রাখতে পারো। তাহলে কতটুকু কাজ হবে, কাজ মানে কি বিভব শক্তি পরিবর্তন, কাজ লেখা যাবে এম জি এইচ, এইচ মানে কি, এইচ মানে ভর কেন্দ্রের সরণ, ধর এখানে এইচ প্রাইম লিখলাম আমি, ঠিক আছে। এম জি এইচ কতটুকু L/2 মাইনাস H/2। বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা, এখন এখানে মনে রাখো তোমার একটা ম্যাথ থাকবে স্তম্ভ তৈরি করা, এটা তো বোঝা গেল। ক্লাসে পড়লে একদিনে সব কালা। আচ্ছা, এটা একটা ইট, ঠিক আছে, এটা একটা ইট, এটা একটা ইট, এটা একটা, ঠিক আছে। তোমাকে বললো চারটা ইট একটার উপরে একটা খাড়া করলে কতটুকু কাজ হবে, এটা কিন্তু একটা প্রশ্ন করছে বলে, ঠিক আছে। মনে করো প্রত্যেকটা ইট হচ্ছে একটা ঘনকের মতো, এগুলা দিয়ে আসছে এ করে, ঠিক আছে। তো তুমি প্রথমে তো ঠিক থাকবে, এইটা এখানে উঠাবা না, না উঠাই দিছো, আবার এইটা কি করবে এখানে উঠাবা। তাহলে বলতো প্রথমে উঠে কোনো কাজ করতে হয়েছে না। ধর আমি লিখলাম চারটা ইটের জন্য ডাব্লু কি হবে, W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। প্রথম ইটের ক্ষেত্রে এম জি কতটুকু ভর কেন্দ্র সরণ হয়েছে, ভাই ভর কেন্দ্র ছিল এইখানে, কোথায় আছে, এখানেই আছে, তো ভর কেন্দ্র সরণ কত বলতো 0, বুঝা গেছে, প্লাস W2 দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে দেখো ভর কেন্দ্র ছিল আগে এই লেভেলে, চলে গেছে কোন লেভেলে, এই লেভেলে না। অত এটা কতটুকু হাইট দেওয়া আছে, সম্পূর্ণটা এ ছিল না, এটা কি এর অর্ধেক, এর অর্ধেক মানে কি হইলো এ হইলো। তাহলে হইলো ভর কেন্দ্র সরণ এম জি, আমি এইচ না লিখে এ লিখছি মনে করো, ঠিক আছে, এম জি ইন্টু এ প্লাস, বলো তো পরেরটা ক্ষেত্রে কত হবে, এটা ছিল আগে এই লেভেলে না, গেছে কোন লেভেলে, ধর উঠাই দিছি উপরে, গেছে মনে করো এই লেভেলে, তাহলে কতটুকু হচ্ছে, এইটা হাফ কেন উঠাবে, দেখো অর্ধেক সম্পূর্ণ অর্ধেক, কত হচ্ছে 2a, অর্ধেক অর্ধেক মানে এক, নিচে একটা এ, তাহলে কত হচ্ছে 2a। mg ইন্টু কত হবে, mg ইন্টু 2a, কত পরেরটা কত হবে, পরেরটা হবে mg ইন্টু 3a, বুঝা গেছে। তাহলে দেখো চারটা ছিল, চারটা ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে 3a বন্ধ গেছে, কারণ কি প্রথমের ভর কেন্দ্র কত, ভর কেন্দ্র সরণ 0, পরেরটা ভর কেন্দ্র সরণ কত এ, একটা এ, 3 নাম্বারটার 2টা এ, 4 নাম্বারটার 3টা এ। মাশাআল্লাহ। আর এমজি এ কমন নাও, তাহলে এমজি এ কমন কি থাকে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, বুঝা গেছে। তাহলে মনে রাখবো যদি এখানে চারটাতে কটা আসবে, 3টা আসবে, 5টা হইলে 4 পর্যন্ত আসবে, বুঝা গেছে। জাস্ট তুমি ক্যালকুলেশন করে দাও, ওর ক্ষেত্রে মানটা তো দেওয়া থাকবে, এম এর মান দেওয়া থাকবে, জি দেওয়া থাকবে, এ তো দেওয়া থাকবে, বুঝা গেছে, বোঝা গেছে। তাহলে ভর কেন্দ্র সরণ টপিকটাও ক্লোজ, ঠিক আছে। এবার আসো কাজ শক্তি উপাদান, এই টপিকটা একটু বড়, এখানে 3টা বড় বড় কেস থাকবে, ঠিক আছে, একটা হচ্ছে হ্যাদান্তর, একটা হচ্ছে সরল দোলক। দেখো
তুমি দেখতেছি পাপা আব্বা নেই মা নেই ওই গ্রুপের লোক। अब्बा को मना नहीं पड़ेगा जैसे भी हो अब्बा का बाबा। আচ্ছা একটা কাজ করি, প্রথমে আমরা এই টপিকটা পড়ে নিই, ঠিক আছে? টপিকটা ছোট আছে, পরে আমরা এই টপিকটা পড়বো, হতে পারে টপিকের সময় নাও হইতে পারে। বুঝা গেছে? বলা রাখেন কি বললাম? হ্যাঁ, কি আব্বা নেই মানে আমরা প্রথমে এই টপিকটা পড়ে নেই, ক্ষমতা এবং কমদক্ষতা, কারণ এই টপিকটা একটু বড়, তো আমি পরে আলোচনা করবো, ঠিক আছে? হইতে পারে টপিক তোমার এখন শেষ না হইতে পারে। তো ক্ষমতা ও কর্মদক্ষতা দেখো, এখানে অবশ্যই ক্ষমতা কমদক্ষতা মানে কুয়া খালি করা, বাংলা আলো, আর কোনো ম্যাথ এখানে আসবে না। কি আসবে? কুয়া খালি করা। তো ক্ষমতা ও কমদক্ষতা মানে মনে রাখবো যে কোন ম্যাথ আসবে? কুয়ার ম্যাথ আসবে, কুয়া। সহজ যে এখানে আছে, ঠিক আছে? কুয়ার ম্যাথ, কুয়া। আর কুয়ার ম্যাথে মেইন টপিক মনে রাখবা, ভর কেন্দ্রের সরণ দেখে নাও, ম্যাথ ওখানেই শেষ, ঠিক আছে? মনোযোগ, মনোযোগ। ধর একটা কুয়া দেয়া আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, তোমাকে বলা হইলো কুয়ায় মনে করে এম পরিমাণ পানি ধরে, কত ধরে? এম পরিমাণ পানি ধরে। কুয়ার হাইট মনে করে এইচ দেয়া আছে, ঠিক আছে? তোমাকে বললো যে তুমি ধরো টি সময় এটা খালি করলা, কতটুকু কি হবে, কতটুকু কাজ হবে, ক্ষমতা কতটুকু হবে? লব্য ক্ষমতা ধরে পি প্রাইম দিয়ে প্রকাশ করলাম, সেটা কত হবে? সেটা হচ্ছে ডাব্লিউ বাই টি না? ক্ষমতা কত? ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কি? এম জি, এখানে এইচ না, এইচ প্রাইম লিখলাম, কারণ মনে রাখবা সবসময় কিন্তু এখানে হাইট নিতে হবে না, কি নিতে হবে? এইচ প্রাইম, ভর কেন্দ্রের সরণ নিতে হবে। যেমন মনে রাখবা এখানে যদি আমি সম্পূর্ণ কুয়া খালি করি, এর মধ্যে ভর কেন্দ্রের সরণ কত হবে? তুমি লেয়ার দেখো, সম্পূর্ণ কুয়ার লেয়ার এইটা না? লেয়ার এইটা না? ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্র মানে সম্পূর্ণ ভর যেখানে আছে ভর কেন্দ্র বলা হচ্ছে, ঠিক আছে? আর ওই ভর কেন্দ্র কই থেকে কই গেছে। যেমন দেখো তোমার সম্পূর্ণ ভর বলতে কোথায় আছে? সম্পূর্ণ ভর যে মাঝখানে আছে, এটা হচ্ছে ভর কেন্দ্র। কুয়া খালি করা মানে ভর কেন্দ্রকে জাস্ট বাইরে নিয়ে আসা। ভর কেন্দ্র কই থেকে কই গেছে হচ্ছে ভর কেন্দ্রের সরণ। তাহলে ভর কেন্দ্র এইখান থেকে এইখানে গেছে, এতটুকু হচ্ছে ভর কেন্দ্রের সরণ। বোঝা গেছে? আচ্ছা, তো মনে রাখবে বলতো এই ম্যাথে এইচ প্রাইমটা কতটুকু হবে? এইচ প্রাইমটা হবে সম্পূর্ণ হাইটের কি অর্ধেক, এটা হচ্ছে এইচ প্রাইম। এইচ প্রাইম মানে কি? ভর কেন্দ্রের সরণ। একটা কথা মনে রাখবা, এখানে সবসময় কিন্তু ভর বসবে না। যদি বলো সম্পূর্ণ খালি করতে হবে, সম্পূর্ণ ভর বসাবো, অর্ধেকও খালি করতে হইলে অর্ধেক ভর বসাবো, ঠিক আছে? আর যদি বলে 3/1 কুয়া খালি করতে হবে, তাহলে 3/1 বসাবো। এখন মনে রাখো ভর সবসময় দেয়া থাকবে না, ভর সবসময় দেয়া থাকবে না। আমরা কি জানি বলো তো? ঘনত্ব সমান কি বলো? ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ আয়তন। ভর শুধু কি বলো? ঘনত্ব ইন্টু আয়তন। পানি ঘনত্ব কত বলো? পানি ঘনত্ব 1000। আয়তন শুধু কি বলো? কুয়া কি একটা সিলিন্ডার না? এটা আর দিলাম, ঠিক আছে? তাহলে কি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত বলো? পাই আর এস ওয়াই ইন্টু উচ্চতা কত? এইচ। বুঝা গেছে? এখন সাবধান, এইখানে আবার ভর কেন্দ্রের সরণ বসাই দিও না। এখানে সবসময় কুয়ার হাইট এইচ বসাবা, এখানে সবসময় কুয়ার হাইট এইচ বসাবা, তাহলে সম্পূর্ণ ভর আসবে, সম্পূর্ণ ভর আসবে। এখন মনে রাখবা তোমার অর্ধেক কুয়া খালি করলে এটাকে অর্ধেক করে নাও, 3/1 কুয়া খালি হয়ে কি 3/1 করে নাও, মানে 3 দিয়ে ভাগ করে নাও। এখানে সবসময় তুমি কি বসাবা? বড় হাতের বা সম্পূর্ণ এইচটা বসাবা। বুঝা গেছে? কত দূর খালি না, পুরো কুয়ার হাইট বসাবা, খালি করে দিকে যায় আসে না। বলো, আপনি বলেন যে যদি 3/1 খালি করতে বলে, হ্যাঁ, এটা হচ্ছে 3 দ্বারা ভাগ করে, তুমি আগে এটা বের করবা, এটা ভাগ করে 3 দ্বারা ভাগ করে, হ্যাঁ 3 দ্বারা ভাগ করে নিবা। আপনি মনে করেন 3/1 আমি মনে করেন হাইটটাই বের করে ফেললাম, ঝামেলা আছে পরে ভুল করবে, যে কোনো একটা নিয়ম ফলো করে, আমি বললাম মানে সাপোজ মনে করুন হবে হবে তুমি হাইট কে 3 দ্বারা ভাগ করে কাহিনীটা কি হচ্ছে। বাট মনে করো এটা এগুলা করতে গেলে ভুল হয়ে যাবে, কারণ তুমি এখানে হাইট গুলাই ফেলবা। এই জন্য বলছি এখানে সবসময় তুমি মেইন সবচেয়ে বড় হাইটটা বসাও, মেইন তোমার ভর আসবে, সম্পূর্ণ ভর আসবে। এখন তুমি ওই ভরকে 2 দিয়ে ভাগ করে নাও, 3 দিয়ে ভাগ করে নাও, তোমার ইচ্ছা। ভর নির্ণয়ের সময় তো এইচ এটা করো, ওরা বুকে দেখাবো কোশ্চেন করছে ক্লাসে। ভর নির্ণয়ের সময় এইচ তো যতদূর খালি করতে বলছে ততদূরই না, এইচ তুমি টোটাল দ্বারা ভর বের করবা, ঠিক আছে? বাকি ধরেন আপনার 2 ভাগ আছে, পরে আমি 2 দিয়ে ভাগ করে নিব, পরে 2 দিয়ে ভাগ করে নিব, ঠিক আছে? বললাম আগে এখানে ভাগটাকে বেশি করতে গেলে এই জায়গাটা তুমি ভুল করে দিবে। তাহলে ওই এইচটাতে 2 এর জায়গায় 1 বসাই দিও, তাহলে বাকি মান রাখতে যাবে। হ্যাঁ ওইটা একই কাহিনী, বাট বললাম না তুমি ভুল করতে পারো পরীক্ষায়, এই জন্য বললাম যে আগে তুমি সম্পূর্ণ ভর বের করে নিবা, তারপর অর্ধেক খালি করলে আমি এই ভরকে 2 দিয়ে ভাগ করবো, এই ভরকে 3 দিয়ে ভাগ করে নিব। বুঝা গেছে? ভুল হবে না, কিন্তু সম্ভাবনা সম্ভাবনা আছে। রেকর্ড করো বাবুকে এই ধারা আছে, লন্ডে আসি বাপকা নাম শুনতেই ঠিক আছে? এটা বুঝা গেছে?
এখন কিছু ম্যাথে তোমার আমাকে ভর কেন্দ্রের স্মরণ বলে দিবা, দেখবো তোমার পারো কিনা। ঠিক আছে, আমি ধরো তোমাকে একটা উদাহরণ দেই। এম আর আমাকে এইচ বলবো, দেখি এম আর এইচ কত হবে। ঠিক আছে, ধরো এখানে একটা কুয়া, ঠিক আছে, এর সম্পূর্ণ হাইট দিয়ে আছে মনে করো 24 মিটার। কতটুকু? ধরো এখানে তোমার পানি ধরে মনে করো এম কেজি, পানি এম কেজি ধরে, বুঝা গেছে? আচ্ছা, তোমাকে বলা আছে প্রথম কেস, ঠিক আছে, কুয়াটি সম্পূর্ণ পানি পূর্ণ আছে, খালি করতে হবে। দেখো কুয়া কেমন আছে বলতো? সম্পূর্ণ পানি পূর্ণ, খালি করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, কিছু বলিনি মানে কি সম্পূর্ণ খালি করতে হবে? নাকি বললাম গ্লাস খালি কর, প্রশ্ন করবে সম্পূর্ণ খালি করতে হবে? খালি করতে হবে, ঠিক আছে। সম্পূর্ণ পানিপূর্ণ কুয়া, হ্যাঁ, খালি করতে করতে বলতো এইচ প্রাইম কতটুকু নিব, আর এখানে এম প্রাইম লিখি। এম প্রাইম মানে কতটুকু ভর। সম্পূর্ণ পানি মানে এই লেয়ার খালি করতে হবে না? এই লেয়ারে ভর কেন্দ্র কোথায়? এখানে ভর কেন্দ্র স্মরণ কত? জাস্ট এতটুকু। কত হচ্ছে? 12 মিটার। বুঝা গেছে? সম্পূর্ণ ভর বের করতেছি না, তো এম কত নিব? এম প্রাইম হচ্ছে মেইন ভরের সমানই হবে। বুঝা গেছে? বুঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি আমি তো। হ্যাঁ বুঝা গেছে? আচ্ছা, এবার পরেরটা দেখো। মনে করো তোমার সম্পূর্ণ কুয়া দুই ভাগে খালি করতে হয়, প্রথম অর্ধেক বাকি অর্ধেক। দেখো বলে সম্পূর্ণ, ঠিক আছে, ঠিক আছে, পানি ভর্তি কুয়া, ঠিক আছে, অর্ধেক অর্ধেক করে খালি করতে হবে। খালি করতে, বুঝা গেছে? অর্ধেক অর্ধেক করে খালি করতে, লেখা না বোঝা গেলে ভয়েসে বোঝা যাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার মানে উদ্দীপক এমন থাকবে যে রহিম অর্ধেক খালি করলো, বাকি অর্ধেক করিম খালি করলো। ঠিক আছে, প্রথম অর্ধেকের ক্ষেত্রে খেয়াল করে দেখো কোথায় মনোযোগ দিচ্ছ। আমি তো পুরো চ্যাপ্টার করে দিচ্ছি না, আমি পরীক্ষা কি করবো এটা? হ্যাঁ না পরীক্ষা নাই তো কি করবো? এইবার পরীক্ষা নাই। তাহলে মনে করো প্রথম কি আছে, রহিমের ক্ষেত্রে মানে রহিম প্রথম অর্ধেক খালি করছে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ পানি পূর্ণ ছিল, তো রহিম কি করছে বলো তো? রহিম জাস্ট প্রথম অর্ধেক খালি করছে, এই লেয়ার খালি করছে। বলো এই লেয়ারে ভর কেন্দ্র কোথায়? এই লেয়ারে ভর কেন্দ্র কোথায়? ভর কেন্দ্র মাঝখানে। খালি করা মানে ভর কেন্দ্র জাস্ট নিয়ে আসা। এটা মান কত হবে? সম্পূর্ণ 24, এটা কত? 12, এটা কত? 6। কত হবে ভর কেন্দ্র সরণ? 6 মিটার। কত ভর কতটুকু নিবে এম প্রাইম? সম্পূর্ণ খালি করছে না, অর্ধেক খালি করছে। অর্ধেক খালি করছে না, তাহলে এম 12 কেন নিব? ভর 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 মানে ভর হবে মেইন ভরের অর্ধেক। বুঝা গেছে? আচ্ছা, এবার বলো ধর করিম বাকি অর্ধেক খালি করছে মনে করো। ঠিক আছে, এই যে বাকি অর্ধেক খালি করছে, করিম খালি করছে। কলিমের ভর কেন্দ্র সরণ কতটুকু? আগে লেয়ার দেখো, কলিম মনে করো এই লেয়ার খালি করছে, এই লেয়ারে ভর কেন্দ্র কোথায়? এখানে। ওয়ান খালি করা মানে জাস্ট ভর কেন্দ্রকে উপরে নিয়ে আসা। এটা সরণ কতটুকু হচ্ছে বলো? সম্পূর্ণ কি 24, এটা কি 12, এটা 12, এটা কত? 6, এটা হচ্ছে 12, এটা কত? 6, 12 আর 6 কত হবে? এস প্রাইম হচ্ছে 18 মিটার। কত ভর কত নিব? ভর কতটুকু নিব? অর্ধেক খালি করছে না, তো অর্ধেক ভর নিব। মানে এম যেটা মেইন ভর থাকবে তাকে দুইতে ভাগ করে নিব। বুঝা গেছে? আচ্ছা, অত এটা কি হবে? ধরো 3 ভাগে ভাগ করছে। আর প্রথম অর্ধেক 3.5 করছে আর প্রথম অর্ধেক তো করিম খালি করে দিল, বাকি অর্ধেক ধরো অর্ধেক অর্ধেক করে খালি করছে, প্রথম অর্ধেক করিম খালি করছে, পরে অর্ধেক রহিম খালি করছে। আর এটা ভিডিও করো, একটা ভিডিও করো। ঠিক আছে, এত প্রশ্ন করতেছে আজকে। এটা এক্সট্রা পড়ে গেছে। আজকে এখন মনে করো তোমার 3 বার খালি করছে। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, তখন ভর কেন্দ্র সরণ কতটুকু হবে? এই মানটা দেখে নাও। ধরো পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ ছিল, ঠিক আছে, সম্পূর্ণ পানিপূর্ণ ছিল। বা রহিম করিমার কি চলে আসে বলো? শরীফ শরীফ, শরীফ মানে সবসময় শরীফ, কোনো শরীফা চলে আসে আবার। ঠিক আছে না, কোনো নাম নাই। এটা 1, এটা মনে করো 2। ঠিক আছে, মানে মনে করো 3 জন লোক। ঠিক আছে, রহিম করিম 2 জনের আব্বা। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে প্রথম অর্ধেক রহিম খালি করবে, মানে 3 ভাগের 1 ভাগ, পরেরটা করিম তালাশি গেলে আব্বা খালি করবে। বুঝা গেছে? তো মনে হয় কি লিখলাম, এটা হচ্ছে রহিম খালি করবে।
রহিম, এটা হচ্ছে করিম, এটা হচ্ছে আব্বা। আব্বাস আব্বাস হ্যাঁ আব্বাস আব্বাস, আরে বাবা রে বাবা। তাহলে দেখো রহিমের ক্ষেত্রে মতো এইচ প্রাইম কত হবে আর ভর কতটুকু হবে ভরে? এস প্রাইম তো দেখো এই লেয়ার, দেখো এর লেয়ার এইটা না, এর লেয়ার এইটা না, এই লেয়ারে ভর কেন্দ্র এইখানে না, জাস্ট বের করতে হবে। সম্পূর্ণ ছিল কত? 24। 24-এর 3 ভাগে ভাগ করলে কত? 8। এটা কি 8 নাকি 8-এর অর্ধেক? 8-এরও তো অর্ধেক, কত হবে? 4 মিটার। ঠিক আছে, বলো তো ভর কতটুকু হবে? ভর হচ্ছে মোট ভরকে 3 দ্বারা ভাগ, তো মোট ভরকে বের করবা, তারপর 3 দ্বারা ভাগ করে নিবা। আচ্ছা, এবার করিমের ক্ষেত্রে বলো, করিমের ক্ষেত্রে এইচ প্রাইম কত হবে আর ভর কতটুকু হবে? করিমের ক্ষেত্রে এই লেয়ার না, এই লেয়ার তো খালি হয়ে গেছে। করিমের ক্ষেত্রে দেখো এই লেয়ারটা, এই লেয়ারে ভর কেন্দ্র কোথায়? এখানে। কুয়া খালি করা মানে ভর কেন্দ্র জাস্ট নিয়ে এখানে নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভর কেন্দ্র সরণ কতটুকু? সম্পূর্ণ কি 24 না? এটা 8 8 করে তাড়াতাড়ি কত বলো তো? 4। 8-এর অর্ধেক কত? 4। তাহলে 4 8 কত হচ্ছে? 12। ভর কেন্দ্র সরণ হচ্ছে 12 মিটার। হ্যাঁ, ভর কত হচ্ছে? m/3। এও তো 3 ভাগের 1 ভাগ খালি করছে, ভর m/3। এবার আব্বা আসছে যে, ঠিক আছে, আব্বার লেয়ার কোনটা? এইটা আব্বার লেয়ার। আব্বার লেয়ারে ভর কেন্দ্র কোথায়? এখানে। ভর কেন্দ্র খালি, পুরো খালি মানে ভর কেন্দ্র জাস্ট উপরে নিয়ে আসা। কত দূর সরানো হচ্ছে বলো? 8 8, এটা কত? 4। তাহলে 8 8 16, 16 4 কত? 20। আব্বার এইচ প্রাইম কত? 20 মিটার। ঠিক আছে, ভর কত বলো? হচ্ছে m/3। বলো তো সবচেয়ে বেশি কাজ কে করছে? রহিম করছে, করিম করছে নাকি আব্বা করছে? আব্বা। এখানে বাপ বাপ হতা है। ঠিক আছে, ভাই প্রশ্ন ছিল, মনে করেন এই যে রহিম তো আমরা এইচ পেলাম 4 মিটার, সেই 3 ভাগে রাখলাম। এখন মনে করেন এই 4 আমি মনে করেন ভর বের করব, এখানে আমি এইচ 8 যদি বসাই, তাহলে আমাকে রহিমের যে পাইটা বের করব ভরটা আসবে? না না, তুমি ভর বের করবা না, তা অবশ্যই তুমি এইচ এর মান ফরিজ করবা। এইচ প্রাইম মানে কি, আমরা আসলে সূত্র যখন লিখবো, সূত্র কি পি লিখবো না? পি সমান কি? W/T। তো এগুলা যে W বের করার সময় যে এইচ আসবে, আমি ওই এগুলা এইচ বের করতেছি। তো তুমি পি সমান কি লেখা? পি প্রাইম মানে কি, কত কাজ তুমি পাচ্ছ? এম প্রাইম জি এইচ প্রাইম ভাগ টি। এম প্রাইম কেন লিখলাম? হ্যাঁ, 8 কেন বসাবা? রহিমের ক্ষেত্রে 4 বসাবা, করিমের ক্ষেত্রে 12 বসাবা, আব্বার ক্ষেত্রে 20 বসাবা। না না, মানে রহিম কতটুকু পানি খালি করছে আমি মনে করেন সেটার এক্সাক্ট মানে এক্সাক্ট হচ্ছে ভরটা বের করব। এই যে এম প্রাইম বের করবা না, আমি ওর ভর কিন্তু দেখছি 4 আসছে। হ্যাঁ, তার ভর ডাব্লিউ আপনার হচ্ছে এম আসলে তুমি তো এম প্রাইম বের করবা না, তো তুমি এইচ প্রাইম যে কেন মান ভাবছ? এইচ প্রাইম মানে তো ভর কেন্দ্রের সরণ, তো ভর কেন্দ্রের সরণ তোমাদের ফরি হচ্ছে, আর এখানে সম্পূর্ণ ভরটাই যে চলে আসতেছে। কথাটা বুঝো নাই? তোমার ক্ষমতা দেওয়া থাকবে G9.8। এইচ প্রাইম মানে কি? ভর কেন্দ্রের সরণ টাইম দেওয়া থাকবে, তুমি এই যে এম প্রাইমটা চলে আসবে না। মানে মনে করেন m পাই আর স্কয়ার h হচ্ছে আমাদের, এখন তোমার তো ডিরেক্টলি ভরটাই চলে আসতেছে। মানে রহিমের ভরটাই চলে আসছে। আর যদি তোমাকে রহিমের ভর বের করতে বলো, আমি আবার কি বলছি? না, বের করবো না, আমি বের করবো, আমি সম্পূর্ণ ভরকে 3 দিয়ে ভাগ করবো। মানে তিনটারই একদম হ্যাঁ, ঠিক আছে, কারণ ওটা হোক করবো, ভিডিওতে বলবো, খামাখা কেউ নাকি ভুল করে দিয়ে চলে আসে। সেখানে ভিডিও দেখলে বেশি কথা বলা উচিত হয় না, ভিডিও দেখলে বলা উচিত হয় না। আমি অনেক মানে বেশিরভাগ ম্যাচ এইভাবে করি। তো তুমি যদি পাইয়ের স্কোর এইচ দিয়ে করো, তাহলে এইচ এর মান তুমি 8 ধরবা। h এর মানটা 8 বসাবো, এইচ এর মানে এখানে 8 বসে না। ওইটাই বলতেছি 8 বসলে তো আমার ওয়ানটা আসছে যেটা কিন্তু পানি খাই। হ্যাঁ, এইটাই জানো। বুঝা গেছে? আর আমরা যখন ক্ষমতা বের করব তখন তো 4 বসাবো h। তাহলে বলতে একটা ভর কেন্দ্রের সরণ আর এই যে ভর কেন্দ্র ভর, এগুলা কোথায় কাজে লাগবে আমার? আরেকটা ছিল, বলো। যখন ক্ষমতা বের করব তখন h কত? না, ক্ষমতা পি প্রাইম মানে লব্ধ কার্যকর ক্ষমতা এখানে পাচ্ছি, যে ক্ষমতা আমি পাচ্ছি এটা হচ্ছে এম প্রাইম জি এইচ প্রাইম ভাগ টাইম। এম প্রাইম কেন? মানে সম্পূর্ণ ভর নাও থাকতে পারে, যতটুকু ভর থাকবে ততটুকু ভর এখানে বসাবো। এইচ প্রাইম মানে কি? সবসময় হাইট বসাতে হয় না, এইচ প্রাইম মানে কি? ভর কেন্দ্রের সরণ। 0.9 মানে টি মানে কতটুকু সময় লাগছে। আচ্ছা, এটা মানে কি? কর্মদক্ষতা, শুধু কি পি প্রাইম ভাগ পি, পি প্রাইম ভাগ পি ইন্টু 100%। বুঝা গেছে? পি প্রাইম মানে কি? যে এইটাই যেটা ম্যাথ করে বের করতে হয়, যেটা লব্ধ কার্যকর ক্ষমতা। পি মানে কি? প্রদত্ত ক্ষমতা, যে তার গায়ে লেখা আছে। বুঝা গেছে? এটা মানে কর্ম দক্ষতা। তো মনে রাখবা, পি প্রাইম সবসময় কি হবে? কম হবে পি থেকে। বুঝা গেছে? কারণ প্রদত্ত বা লভ্য ক্ষমতা বা যেটা আমি পাচ্ছি সেটা অবশ্যই কি প্রদত্ত ক্ষমতা থেকে কম হবে, আর যেটা গায়ে লেখা আছে ওর থেকে কি হবে? কম হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন জাস্ট এখানে লাস্ট বাকি আছে কাজ শক্তি উপাত্ত। ঠিক আছে?
এটা তো ম্যাথ তো, বলো এটা তো ম্যাথ তো। আবার দোলক রে। ম্যাথ তো এখান থেকে আসবে, সবখান থেকে আসবে। তো এই কনসেপ্টের আলোচনা করে ফেলি, ঠিক আছে? সময় মোটামুটি আর কতক্ষণ, 15-20 মিনিট আছে, আলোচনা করি। সরল দৈর্ঘ্য এখানে আসবে, তাহলে সরল দৈর্ঘ্য বই থেকে তো আমাদের সমস্যা, ওটাই তোমাদের একটা ক্লাস আগে যাবে। দেখো, কাজ শক্তি উপাদ্য, ঠিক আছে? তো মনে রাখবে, তোমাকে আমি কাজ শক্তি উপাদ্য আসলে পড়াবো না, কাজ শক্তি উপাদ্যের সহজ ভাষণটা পড়াবো, ঠিক আছে? এটাকে তুমি যান্ত্রিক শক্তি নিত্যতা বলতে পারো। যেমন দেখো, তবে এটা লিখি যে কাজ শক্তি উপাদ্য থেকে এটা আসছে, যে কাজ শক্তি উপাদ্য এর অনুসিদ্ধান্ত, ঠিক আছে? এটা হচ্ছে এর অনুসিদ্ধান্ত বলতে পারো, যে অনুসিদ্ধান্ত। আচ্ছা, ধরো কোন একটা বস্তু মনে করো এখানে ছিল, ধরো ধরো এখানে ছিল, ঠিক আছে? এখান থেকে এখানে গড়া গড়া এখানে আসো, বুঝা গেছে? এইভাবে। আমি তো অনেকক্ষণ পর ধরলাম না, একটু কাজ, হ্যাঁ? একটু কাজ। কি হলো এই তো এক্সামে আছে না এটা? তোমার? আমার এক্সামে নাই তো। তোমার এখানে আছে, চলে যাও তুমি। হ্যাঁ, কি এটা চলে যাও? আছে না, এটা ছেড়ে যাইতে পারি আমি। কি বলতে চাই, লয়ালটির একটা ব্যাপার আছে না। আর তুমি ক্যামেরা দিকে না বলে এই বেটা তোর প্রায় কি এটা বসে গেছে। সিলেবাসই নেই এটা। এটা বোঝা গেছে? জি। এখন মনে রাখবা, ধরো একটা বস্তুর এটা হচ্ছে আদি অবস্থান, 1 নম্বর, এটা ছিল শেষ অবস্থান, ঠিক আছে? মনে রাখবা, আদি থেকে শেষ অবস্থানে মনে রাখবে এদের যে মাঝখানে কোনো কাজ হয়, এবং নিয়মটা মনে রাখো যে এখানকার যান্ত্রিক শক্তি আর এখানকার যান্ত্রিক শক্তি কি হবে, সমান হবে যদি কোনো কাজ না হয়, কাজ যদি অ্যাড করতে হবে। দেখো নিয়ম দেখো, যে মেকানিক্যাল এনার্জি মনে করো 1, ঠিক আছে, প্লাস কাজ সমান হচ্ছে মেকানিক্যাল এনার্জি 2। অর্থ মেকানিক্যাল এনার্জি মানে কি, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি মানে কি গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে মনে রাখবা 1 নম্বর স্টেজের গতি শক্তি মানে কি, ই কে লিখি, ই কে 1 প্লাস ইপি 1 প্লাস কাজ সমান হবে 2 নম্বর স্টেজের গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে কি ই কে 2 প্লাস ইপি 2, বুঝা গেছে? ভালো করে মনে রাখো, ধরলাম একটা বস্তু 1 থেকে 2 আসছিল, তাহলে 1-এর কি গতি শক্তি প্লাস বিভব শক্তি প্লাস কিছু কাজ, কোন কাজ, বাহ্যিক কাজ, সমান হবে 2 নম্বর কন্ডিশনের গতি শক্তি প্লাস বিভব শক্তি। মানে মনে রাখবা, যদি কাজ শূন্য হয়, যদি কাজ কি বলতো তো শূন্য হয়, কোন কাজ, বাহ্যিক কাজ, মানে তোমার যদি ঘর্ষণ না থাকে, বাংলা আলাপ, যদি ঘর্ষণ না থাকে, আমি ব্র্যাকেট লিখে দিচ্ছি, এই কাজ শূন্য কখন হবে, যদি ঘর্ষণ না থাকে, যদি ঘর্ষণ না থাকে, তবে কি হবে, তবে তোমার মনে রাখবা ই কে 1 প্লাস ইপি 1 মানে কি আদি অবস্থার গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান হবে কি বলতো, ই কে 2 প্লাস ইপি 2। বুঝা গেছে? তুমি 9 পড়ছিলা, পড়ো নাই? যে একটা বস্তু মনে করো 1 থেকে 2 আসছে, তাহলে কি 1-এর গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান হবে 2-এর গতিশক্তি প্লাস বিভব শক্তি। বুঝা গেছে? আচ্ছা, যদি পথের মাঝখানে ঘর্ষণ থাকে তাহলে তুমি এই সূত্র ইউজ করবা। আর অবশ্যই মনে রাখবা, ঘর্ষণ থাকে ডাবল মানে কি ইউজ করবা, নেগেটিভ ইউজ করবা। ঘর্ষণ কেমন কাজ, ঘর্ষণ ঋণাত্মক কাজ। বুঝা গেছে? তবে তোমাদের মাঝে ইউজুয়ালি ঘর্ষণ থাকবে না, সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে হচ্ছে যে আদি যান্ত্রিক শক্তি সমান হবে শেষ যান্ত্রিক শক্তির। বুঝা গেছে? তার মানে আদি গতিশক্তি প্লাস আদি বিভব শক্তি সমান হচ্ছে শেষ গতিশক্তি প্লাস শেষ বিভব শক্তি। বুঝা গেছে? এখন এখান থেকে মনে রাখবা, যান্ত্রিক শক্তির নিত্যতার 2 টাইপের ম্যাথ আসবে, একটা হচ্ছে তোমার হ্যামার, আর একটা হচ্ছে সরল দোলক। সরল দোলক, ঠিক আছে? সরল দোলকের বিভিন্ন পয়েন্টে তোমাকে বলবে যে হচ্ছে এ, এটা মাঝখানে দিলে একটা বি, এটা বলবে হচ্ছে সি। তোমাকে বলবে যে এই 3টা পয়েন্টে, আর এখানে একটা মান দিবে, বলবে এটা মনে করো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সি 3টা পয়েন্টে যে কোনো একটাতে গ নম্বরে বেগ বের করতে বলবে, আর ঘ নম্বরে বলবে যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলে কি। বুঝা গেছে? তো আসলে একটু 2 নম্বরের নিয়মটা আমরা দেখে নিই। এখন মনে রাখবে, এগুলা ম্যাথ করার জন্য তোমার কিছু ত্রিকোণমিতি জানতে হবে, সেটা কিন্তু আমি আর ভিডিওতে বলবো না। কেমন ত্রিকোণমিতি দেখো, তোমার বস্তু যদি এইখানে থাকে, তার মধ্যে রাখবো তুমি একটা টানো, এই কোণ এই মধ্যে কি হবে, সমান হবে। আর মনে রাখবা, তোমার কিন্তু এই পথ বের করতে হবে না, এই পথের মান কি দেওয়া থাকবে, দেওয়া থাকবে না। ধরো তোমার এটা দেওয়া আছে, তুমি কি করবা,
এটা থেরা দেওয়া থাকলে এটাকে তুমি থেরা ধরে নিবা, থেরা সাপেক্ষে লম্ব অতিভুজ কি কাজ করে, সাইন থেটা, ঠিক আছে। তো আবার দেখো তোমার যদি এইটা জানো, এইটা যদি জানো, তুমি এটা বের করতে পারবা না পিথাগোরাস কাটায়। না মানে মনে রাখবা তুমি হচ্ছে ত্রিকোণমিতি, একটা হচ্ছে ত্রিকোণমিতি আর একটা হচ্ছে পিথাগোরাস, ঠিক আছে। এটা এখানেই অবশ্য পড়ে পিথাগোরাস। এই দুইটা খাড়া খাড়া সবগুলো তোমার দূরত্বগুলো বের করতে হবে। কোন দূরত্ব? ধরো তোমার এই দূরত্ব বা তোমার এই দূরত্ব, এটা কেমন বের করবে? দেখো লম্ব টানো, টানছো না? এখন এই লম্ব দাও, এটা আর কি সমান না? তো এই লম্ব এইটা এগুলা দেওয়া থাকে, তুমি এগুলা কিন্তু বের করতে পারবে, ঠিক আছে। সো এখানে মনে রাখবা তোমার যে কোনো দূরত্ব ত্রিকোণমিতি আর পিথাগোরাস ছাড়া কিন্তু বের করা যাবে। তো আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, বুঝা গেছে? আচ্ছা, তো আসলে জাস্ট আমরা এখানে কিছু জিনিস বেগ বের করার যান্ত্রিক শক্তি নিয়ে মেয়ে চলে দেখে নিই। এখন মনে করো এখানে একটা বস্তু দেওয়া আছে, ঠিক আছে, খেয়াল করো বস্তুর ভর ধরো 2 কেজি, ঠিক আছে। তোমাকে বলছে এটা হাইট দেওয়া আছে মনে করো 10 মিটার, এই কোনো ধরো 30 ডিগ্রি, মনোযোগ। তাকে বলছে এইখানে বস্তু এইখানে আর এইখানে, ঠিক আছে। এটা বলছে হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। তোমাকে বলছে হচ্ছে বিসি, তাকে বলছে হচ্ছে বিসি হচ্ছে 1/3 অফ এবি। এর প্রশ্ন দেয়া আছে এবি এর, আর এবি হচ্ছে বিসি এর 3 গুণ বলতে পারো, বা বিসি হচ্ছে এবি এর 3/1, ঠিক আছে। আচ্ছা, তোমার এখানে বলছে যে ধরো একটা কোশ্চেন কি করবে, কোশ্চেন করবে যে বি তে বেগ বের করো বা এ তে বেগ বের করো। আর একটা কোশ্চেন হবে যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলে কি না। তোমরা পড়তেছ না তো, বোঝা গেছে? এই জন্য বেশি টিকটক দেখতে হয় না, বেশি টিকটক দেখতে হয় না, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমার এই যে এই মানটা দেয়া আছে, ঠিক আছে। ধরো বিসি এর মান তোমার দেয়া আছে, মনোযোগ দাও, মনোযোগ দাও, ঠিক আছে। ধরো তোমার বিসি এর মান আমি বললাম যে ধরো এটা কি 30 ডিগ্রি না, ধরো বিসি এর মান 10। তুই উঠবে কবে? কোশ্চেন ছিল প্লেট বানা রাখি উড়ে গেল। ধরো কিছু মানটা আমি দিয়ে রাখি, ঠিক আছে। বলো সম্পূর্ণ এসি কত হবে? এসি ভাই কি বললেন আপনি? দিলে 10 থেকে দেখ এসি বের করতে পারবা না? হ্যাঁ, sin থিটা 30 sin থিটা মান এসি এসি হবে 20 মিটার। সাইন 30 হাফ না, সাইন 30 মানে কি লম্ব ভাগ অতিভুজ, ঠিক আছে। আপনি বের করতে পারবেন। আচ্ছা, এখন দেখো এবি কি বিসি এর 3 গুণ না, তো মোট কত 4 ভাগে ভাগ হচ্ছে, 4 ভাগে ভাগ করলে বিসি, 4 ভাগে ভাগ করলে তোমার 4 5 না, তো এটা হবে 5 মিটার। কত বিসি কত হবে? বিসি হবে 5 মিটার। কত এবি কত হবে? এবি হবে 15 মিটার, ধরে একটা দেয়া আছে। এখন দেখো ধরো তোমার বলছে যে বি তে বেগ কত, তো মনে রাখবা যদি বি তে বেগ বের করতে বলা হয়েছে, ধরো ভেলোসিটি অফ বি সমান মনে করে বের করতে বলছে, ঠিক আছে। তোমার এখানে তুমি জানো কি সরণ জানো না, সরণ কত বিসি, তো সরণের সূত্র কি বলো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as না। বি তে বেগ তো লেখো যে ভি অফ বি, বি এর উপরে স্কোয়ার। আদি বেগ কত ছিল? আদি বেগ কত? 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ কতটুকু মনে রাখবা, হ্যাঁ ত্বরণ হচ্ছে জি সাইন থিটা, কতটুকু জি সাইন থিটা। ভেক্টরের উপাংশ ভাগ করলেই তোমরা বুঝতে পারবা, সেটা আমি পড়াচ্ছি না। ঠিক আছে, ত্বরণ হবে জি সাইন থিটা, কত থিটা, কত থিটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু এস। অর্থাৎ এস কতটুকু নিবা? এস হচ্ছে বিসি পরিমাণ নিবা, বোঝা গেছে? এই ফর্মুলা ইউজ করে তুমি হচ্ছে বেগ বের করতে পারবা, বোঝা গেছে? আচ্ছা, এখন মনে রাখবা এখানে বিভিন্ন পয়েন্টে তোমাকে বেগ আর হাইট বের করতে হবে। তোমাকে যদি আমি বলি যে প্রত্যেকটা পয়েন্টে যান্ত্রিক শক্তি বের করো, তাহলে প্রত্যেকটা পয়েন্টে কি লাগবে? বেগ লাগবে, আর ভূমি থেকে কতটুকু উপরে আসছে এটা লাগবে না। ধর্ম তোমাকে সিতে বের করতে বলছে, এটা কোশ্চেন বোঝা গেছে ভাই, কোন একটা পয়েন্ট আমাকে বেগ বের করতে বলছে, বেগ বের করে ফেললাম, শেষ। এখন পরের কোশ্চেন হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কিনা। যান্ত্রিক শক্তির, ঠিক আছে, নিত্যতা মেনে
চলে কি না, বুঝা গেছে? তাহলে ধরো সিতে কি বের করবো, সিতে বের করবো গতিশক্তি প্লাস বেগ শক্তি। কত গতিশক্তি কত, ই কত, 0, ইপি কত, কারণ কি বেগ কত 0 না, কত ইপি কত, ইপি হচ্ছে এম জি, এম তো ধরো 2 বসাবা, জি না এর মধ্যে কত, এইচ কত, এইচ মানে কি বিভব শক্তি, ভূমি থেকে কতটুকু খাড়া উপরে আছে, কতটুকু হাইট নিব, 10 নিবে এখানে, এখানে হচ্ছে 10, বুঝা গেছে? আচ্ছা বিতে কত হবে, আচ্ছা যোগ করবা, যোগ করলে কি আসবে, মোট শক্তি আসবে, ঠিক আছে? ই মানে কি, মানে হচ্ছে ইপি করবা, ইপি প্লাস ই কে, বুঝা গেছে? এবার বিতে আসো, বিতে দেখো তুমি বের করবা হচ্ছে ই কে, বের করবা হচ্ছে ইপি না, ওদের ই কে বের করতে কি লাগে, ই কে বের করতে বেগ লাগে। তো তুমি যত জায়গায় ই কে বের করবা, গতি শক্তি বের করবা, সব আগে তুমি বেগ বের করে নিবা। আর বলতে ইপি বের করতে কি লাগে, ভূমি থেকে খাড়া কতটুকু উপরে আছে, খাড়া কতটুকু উপরে আছে, বুঝতে পারতেছো? তোমাকে খাড়া হাইটটাও বের করতে হবে। কেমন বের করবা, পিথাগোরাস প্লাস ত্রিকোণমিতি, বুঝা গেছে? তাহলে বি বুঝা গেছে। তাহলে তুমি হাফ এম ভি স্কয়ার না, শক্তি সূত্র কি, শক্তি হাফ এম ভি অফ পি এর উপরে স্কয়ার না। তো তোমাকে কি করতে হবে, যদি গতে বেগ বের করতে না বলে বিতে বেগ বের করে নিবা, ঠিক আছে? আর ইবি মানে বলো কি, ইবি মানে হচ্ছে এম জি এইচ না, এম জি এইচ, কিন্তু কোন এইচ, বিটা কতটুকু উপরে আছে ওই এইচ নিতে হবে। আর তোমাকে এই হাইটটা বের করতে হবে, বুঝা গেছে? আমাদের এই হাইটটা বের করে নিতে হবে। বহুত ডিস্টার্ব করতেছে কিন্তু। এবার এ তে কত, এ তে ই কে কত হবে, ই কে আবার তুমি বের করবা হাফ এম ভি অফ এ তার উপরে স্কয়ার। একটা কথা মনে রাখবা, তুমি এ তে বেগ বের করার ক্ষেত্রে আদি বেগ সি তে নিবা, ঠিক আছে? তুমি এসি পথে নিবা, তাহলে তোমার লাভ কি হবে, লাভ তোমার সি তে কি বেগ শূন্য না, তো তোমার সুবিধা হয়ে যাবে। এই জন্য তুমি ধরবা, কল্পনা করবা সি থেকে এ তে আসছে, আমি এ তে বেগ বের করতেছি, বুঝা গেছে? তোমার আদি বেগ কত হবে, হ্যাঁ 0 হবে, বুঝা গেছে? আচ্ছা ইপি মত, ইপি কত হবে, ইপি 0, কারণ কি ভূমি থেকে একটু উপরে নাই, এই 0 হয়ে গেল। তো সবগুলা কি করবা, এখানে যোগ করবা, এখানে যোগ করবা, সবগুলা কি হবে, সমান হবে, ঠিক আছে? হ্যাঁ এটা বুঝা গেছে। আচ্ছা লাস্ট টপিক থাকে তোমার সরল দোলক, সরল দোলক। তো ওই টপিকটা একটু টাচ করে দিচ্ছি, আশা করি পরীক্ষা বুঝতে পারবো। সরল দোলক দেখো, ঠিক আছে? ধরো 3টা পয়েন্ট দিলাম সরল দোলকের জন্য, একটা মনে করো সি পয়েন্ট, একটা মনে করো এখানে ধরো সি পয়েন্ট, একটা বি পয়েন্ট, একটা মনে করো এ পয়েন্ট, ঠিক আছে? সি বি এ, দেখো দেখো দেখো, মনোযোগ, এরা নষ্ট ছিল, এদের সাথে থাকে ইংলিশে। আচ্ছা এদিকে দেখো, এবারে মনে রাখো তোমার এখানে হয় এর হাইট বা এর দৈর্ঘ্য এল দেওয়া থাকবে, ঠিক আছে? আর এই কোণগুলো দেওয়া থাকবে, কিন্তু আর তোমার কি করতে হবে, ধরো এই কোণটা তোমার দেওয়া থাকবে, ঠিক আছে? এই কোণগুলো তোমার দেওয়া থাকবে, এখানে তোমাকে আবারও পিথাগোরাস আর ত্রিকোণমিতি খাটায় খাটায় সবকিছু বের করতে হবে। এখন মনে রাখবে এখানে তুমি হেলা তলা কিন্তু না, সবসময় খাড়া হাইট নিবা। তাহলে সি বিন্দু কোথায় আছে, মনে করো এখানে আছে, বি বিন্দু কোথায় আছে, এখানে আছে। একটা কথা থেকে বলে দিই, আমি যদি বলে যে ভেলোসিটি অফ বি কত, তখন মনে রাখবা বি মানে এখানকার বেগ না, তুমি কি এগুলা হাইট নিবা না, তুমি নিবা যে সি মানে কি এখানে, বি মানে হচ্ছে এখানে, সরাসরি নিচে মনে করে পড়ছে, ঠিক আছে? আমি বেগ বের করবি, হ্যাঁ, কিন্তু মনে রাখবা এই সরণ কি খাড়া নিচের দিকে না, আমি জি আমার 9.8 নিব, খেয়াল রাখবো। ধরো বি, সি থেকে বিতে আসছে, আমি বিতে বেগ বের করবো, তাহলে কি হবে, তাহলে ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2 এস না। দেখো শেষ বেগ কোথায়, বিতে না, তো দেখো রি অফ বি তার উপর স্কয়ার, আদি বেগ কত সি, সি বেগ কত হয় বলো তো 0, 0 স্কয়ার প্লাস 2, বলো তো এই কত নিবা। মনে রাখবা আগের ম্যাথে আমরা হেলানো তলে কি নিছিলাম 9.8, আমাকে নেই নেই কি নিছিলাম জি সাইন থিটা নিছিলাম, কিন্তু এইখানে মনে রাখবা তুমি সি থেকে বিতে খাড়া কতটুকু নামছো, এই খাড়া হাইটটা বসাবা। ধরলাম যে এই পয়েন্টটা মনে করো সি প্রাইম, সি এর সমতুল্য ওয়াই এর বিন্দু, এটা মনে করো বি প্রাইম, তুমি এখানে জি এর মানটা জি বসাবা, এখানে হাইটটা বসাবা হচ্ছে সি প্রাইম বি প্রাইম, বুঝা গেছে? এই জায়গায় ফোকাস করো, এখানে বেগ বের করার সময় তুমি হাইটটা কিন্তু খাড়া হাইট বসাবা, জি কত বসাবা, খাড়া জি বসাবা, খাড়া জি কত 9.8, বুঝা গেছে? এখন সেম প্রত্যেকটা পয়েন্টে তুমি বেগ বের করো, হাইট বের করো, ম্যাথ করে দাও, ঠিক আছে? বেগ বের করে কি আসবে, গতি শক্তি আসবে।
আর তোমার যদি হাইট বের করতে পারো, যে হাইট বের করবো, এই হাইট, এই হাইট, এই হাইট মানে কি, এই হাইট, এই হাইট মানে কি, এই হাইট। জাস্ট তুমি পিথাগোরাস ত্রিকোণমিতি খাটা খাটা হাইট বের করো আর বেগ বের করো, তো তোমার চলে আসবে। একটা কথা মনে রাখবা, ইপি যখন আমি এমজিএচ লিখি, এইচ মানে কি, ভূমি থেকে কতটুকু উপরে আসছে, আর বেগ বের করার সময় যে স্বর নাকি, স্বর মানে কি, উপর থেকে কতটুকু নিচে পড়ছে, খেয়াল রাখবা। বেগ বের করার সময় এটা কোন স্বর নিচ্ছি, উপর থেকে কতটুকু নিচে পড়ছে, আর এমজিএইচ এর বেলায়, এমজিএইচ এর বেলায় ভূমি থেকে কতটুকু উপরে আছে, খেয়াল রাখবা। যখন আমি বি বিন্দুর বেগ বের করছি, কতটুকু উপর থেকে নামছে এটা নিছি, আর আমি এইচ বের করার সময় এটা কিন্তু এইচ নিব, এটা খেয়াল রাখবা। বুঝা গেছে? আলোচনা এখানেই শেষ, ওয়ান শট ক্লাস এখানেই শেষ ইনশাআল্লাহ। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, and আসসালামু আলাইকুম, আগে খুদা হাফিজ।